নমস্কার। আজকে যে বইটি আপনাদের সামনে উপস্থিত করছি, এ বই খুব অদম্য সাহস কারোর যদি না থাকে তাহলে লেখা যায় না। বইটির নাম শিক্ষিতা পতিতার আত্মচরিত, লেখিকা মানদা দেবী। তিনি এই বইটি উৎসর্গ করেছেন তরুণ তরুণী ও সমাজ সংস্কারকদের। গবেষকরা দেখেছেন যে পতিতাবৃত্তি কিন্তু ঋগ্বেদেও তার উল্লেখ আছে। 1876 সালে কামিনী কলঙ্ক বলে একটি বই লিখেছিলেন নবীন কালী দেবী, যিনি একজন ব্রাহ্মণ কন্যা কিন্তু পতিতা ছিলেন। গদ্যে পদ্যে লেখা এই বইটি তার জীবন সম্বন্ধে অনেক কিছু তিনি সেটার মধ্যে লিখেছিলেন এবং বলা বাহুল্য তখনকার দিনে বইটি খুব আলোড়ন সৃষ্টি করেছিল। মানদা দেবীর বইটিও আলোড়ন সৃষ্টি করেছিল এতটাই যে সরকার তাকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। একটা কথা আপনাদের বলে দিই, মানদা দেবী কিন্তু 1900 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আমি যদিও এই সিরিজটায় 19 শতকের নারীদের লেখা নিয়ে আপনাদের সামনে আসছি, 1899 মানে 19বিংশ শতাব্দী আর 1900 খ্রিস্টাব্দ মানে বিংশ শতাব্দী, এই একটা বছরে কি সমাজ রাতারাতি পাল্টে যায়? যায় না তো। সেই জন্যেই আমি আপনাদের সামনে এই বইটি এনেছি। এই বইটির মধ্যে মানদা দেবী সমাজের যে চিত্র তুলে ধরেছেন সেটি খুব 19 শতকের থেকে খুব একটা আলাদা নয়। মানদা দেবী এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিলেন এবং তার বাবা হাইকোর্টের উকিল। ঠাকুরদা কলকাতায় 4টে বাড়ি ছিল। মানদা দেবী একমাত্র মেয়ে ছিল, কিন্তু খুব আদরের ছিলেন সবাইয়ের। মানে তিনি বলছেন যে মেয়ে বলে কোনো রকম অনাদর তার হয়নি। মানদা তার মায়ের সঙ্গে গাড়িতে চেপে কলকাতায় হাওড়া ব্রিজ, চিড়িয়াখানা সব ঘুরতে যেতেন। যখন তার 10 বছর বয়স, মা আবার সন্তান সম্ভবা, মার দ্বিতীয় বাচ্চা প্রসব হতে গিয়ে মারা যান। মানদার প্রচণ্ড দুঃখ হয়েছিল, তিনি খুব কেঁদেছিলেন, কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না। তিনি লিখছেন যে মাকে যখন নিয়ে চলে যাচ্ছে, সব কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, তখন তিনি আছড়ে কাঁদছিলেন এবং মার আলতা পরা পা দুটো তার চোখে ভাসছিল। তিনি লিখছেন, মায়ের মৃত্যুতে বাবা খুব কাঁদিয়াছিলেন। 3 দিন পর্যন্ত কিছু আহার করেন নাই। অবশেষে বন্ধুদের স্বনির্বন্ধ অনুরোধে খাদ্য গ্রহণ করিয়াছিলেন। বাবার শয়নগৃহের প্রাচীরে মায়ের একখানি বৃহৎ সিপিয়া রঙের ব্রোমাইড এনলার্জমেন্ট ছবি ছিল। আমার 7ম জন্মতিথিতে বাবা আমাকে উহা উপহার দিয়াছিলেন। 750 টাকা ব্যয়ে তিনি ওই ছবিখানি বিলাত হইতে তৈয়ারি করিয়া আনান। মায়ের মৃত্যুর পর হইতে বাবা নিত্য এক ছড়া ফুলের মালা দিয়া ছবিখানিকে সাজাইতেন। মায়ের জীবদ্দশাতেই আমি বেথুন স্কুলে ভর্তি হইয়াছিলাম। তাহার মৃত্যুকালে আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বাড়িতে একজন গৃহশিক্ষক আমাকে ও নন্দদাদাকে পড়াইতেন। নন্দদাদা মামাতো দাদা। মায়ের মৃত্যুর পর বাবা আমাকে স্কুল হইতে ছাড়াইয়া আনিলেন। বাড়িতে অধিক সময় পড়াইবার জন্য একজন ভালো শিক্ষক নিযুক্ত হইলেন। আমাকে সর্বদা কাছে কাছে রাখিয়া শোক বেগ কতকটা প্রশমিত করিবার জন্যই বোধহয় বাবা এরূপ ব্যবস্থা করিয়াছিলেন। যা হোক, ইহাতে আমার পড়াশোনার কোনো ক্ষতি হইল না।
মানদা খুব ভালো গান গাইতে পারতেন। তার বাবা তাকে একটা টেবিল হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। তিনি গান আর এসরাজ শিক্ষকদের কাছে শিখতেন। মানদা আবার নন্দদার কাছে ছোড়া খেলাও শিখত। বাবা স্বদেশী দের সঙ্গে যুক্ত ছিলেন বলে মানদা নন্দদাদার সঙ্গে মাঝে মধ্যে বক্তৃতা শুনতে যেত। এরকম একটা স্বদেশীদের ডাকা সভায় একবার তিনি গান গেয়েছিলেন, যেখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভাপতি ছিলেন। দামোদরে একবার বন্যা হয় এবং তার জন্যে বর্ধমান আর তার আশেপাশে খুব ক্ষতি হয়। সেই সবের জন্য অর্থ সংগ্রহের কারণে কলকাতায় বিভিন্ন হলে বেনিফিট নাইটের আয়োজন করা হতো এবং মানদা তার বাবার সঙ্গে বা নন্দদার সঙ্গে এগুলি থিয়েটার বা কিছু এগুলো বায়োস্কোপ এগুলো দেখতে যেতেন। থিয়েটারের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গীত অভিনয় দেখিয়া আমি অতিশয় মুগ্ধ হইয়াছিলাম। আমার মনে আছে আমি প্রথম নাটক অভিনয় দেখি দেবী চৌধুরানী ও আলিবাবা। দেবী চৌধুরানীর বিনা বাজে না কেন এবং আলিবাবার ছি ছি এত্তা জঞ্জাল, এই দুইটি গান আমি এমন সুন্দর অনুকরণ করিয়াছিলাম যে আমার পিতা অনেকবার বাড়িতে আমার মুখে উহা শুনিয়াছিলেন। রবিবারে বায়োস্কোপ যাওয়া আমার ক্রমশ অভ্যেস হইয়া উঠিল। কখনো নন্দদাদা, কখনো বা বাবা নিজে আমার সঙ্গে যাইতেন। কোনো কোনো রবিবারে আমি বাবার সঙ্গে ব্রাহ্ম সমাজের উপাসনা মন্দিরে যাইতাম। আমার পিতা ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন না, কিন্তু সামাজিক রীতিনীতিতে তিনি ব্রাহ্মদের মতন উদার ভাবাপন্ন ছিলেন। এক সময় মার ছবিতে মালা দেয়া বন্ধ হয়ে গেল। মানদার জীবন গান, স্কুল এসব নিয়েই চলতে থাকলো। একসময় ছোড়া খেলাটাও বন্ধ হয়ে গেল, কারণ একবার ছোড়া খেলতে খেলতে হাত কেটে ফেলেছিলেন। এই সময় তার বইয়ের দিকে খুব মনোযোগ হলো। গৃহশিক্ষক তাকে বই পড়ার উৎসাহ দিলেন। মাস্টার মশাই একদিন আমাকে বলিলেন, বঙ্কিমবাবুর লেখা আসল বই না পড়লে রস ও সৌন্দর্য উপলব্ধি হয় না। আমাদের বাড়িতে 3টি আলমারি বোঝাই অনেক পুস্তক ছিল। মাস্টার মশাই অনুসন্ধান করিয়া তাহার মধ্য হইতে বঙ্কিমবাবুর গ্রন্থাবলী বাইর করিয়া দিলেন। আমি দিবারাত্রি সেই উপন্যাস পাঠ করিতে লাগিলাম। সকল স্থানে বুঝিতে পারিতাম না, কিন্তু তথাপি প্রাণে কেমন একটা অপূর্ব পুলকের সঞ্চার হইত। আমাকে দেখাশোনা করিবার নিমিত্ত আমার বিধবা পিসিমা আসিয়াছিলেন। তিনি আমার পিতার জ্যেষ্ঠা ভগিনী। একদিন শুনিলাম পিসিমা বাবাকে বলিতেছেন, হ্যাঁ রে খোকা, এই তো 1 বৎসর প্রায় হয়ে এলো, আর তো দেরি করা ভালো নয়। তোর শাস্ত্র জ্ঞান আছে, বংশ রক্ষা, পিতৃকুলে জলপিণ্ড, এসব কি তুই জানিস না? আমি তখন ইহার অর্থ বুঝিতে পারি নাই। কিছুদিন পরে বাবা আমাকে পুনরায় বেথুন স্কুলে ভর্তি করিয়া দিলেন। আমি 5ম শ্রেণীতে পড়িতে লাগিলাম। আমি স্কুলের গাড়িতেই যাতায়াত করিতাম। যতদিন মা বাঁচিয়া ছিলেন আমি মায়ের সঙ্গে এক বিছানায় ঘুমাইয়াছি। মায়ের মৃত্যুর পর আমি বাবার ঘরে পৃথক বিছানায় শুতাম। একদিন বাবা আমাকে বলিলেন, খুকু, তুমি তোমার পিসিমার কাছে ঘুমিও। আমি কখনো পিতার অবাধ্য হই নাই। আরেকদিন বাবা চাকরকে ডাকিয়া দেওয়ালে মায়ের ছবিখানা দেখাইয়া বলিলেন, এই বড় ছবিখানা খুকুর পড়বার ঘরে টাঙিয়ে দিস তো। আমার জন্য 2টি নূতন বড় বুককেস, একখানা বড় মেহগনি কাঠের সুন্দর টেবিল ক্রয় করা হইয়াছিল। তাহা আমার পরিবার ঘরে সাজানো হইল। মেঝেতে পাতিবার জন্য সুন্দর কার্পেট আসিল। একটা কাট গ্লাসের খুব দামি দোয়ারদানি ও একটি ওয়াটারম্যানের ফাউন্টেন পেন বাবা আমাকে দিলেন। গ্রীষ্মকাল পড়িয়াছিল। আমার পরিবার ঘরের বিজলি পাখায় নতুন রং করা হইল। আরও 4খানা সুন্দর বিলতি ল্যান্ডস্কেপ ছবির সঙ্গে মায়ের ছবিখানাও সেই ঘরে শোভা পাইল। আমি স্কুলের পড়ায়, নভেলে, থিয়েটার ও সিনেমায় আমোদে নিমগ্ন। এমন সময় এক বসন্ত প্রভাতে আমাদের গৃহদ্বারে নহবতের সুমধুর রোশন চৌকি বাজিয়া উঠিল। প্রতিবেশী বন্ধুগণ ও আত্মীয় স্বজন আনন্দ কোলাহলে মত্ত। পিসিমা কার্যে অতিশয় ব্যস্ত। পিতাকে
নববর বেশে সজ্জিত দেখিলাম। পুষ্পপত্রে শোভিত চতুর্দোল আসিয়াছে। শুভ সন্ধ্যায় শোভাযাত্রার আলোকমালা জ্বলিয়া উঠিল। আমিও উৎসবে মাতিলাম। আমার পরিবার ঘরের সম্মুখ দিয়া যাইবার সময় হঠাৎ মায়ের সেই ছবিখানির দিকে আমার দৃষ্টি পড়িল। আমি মুহূর্তের জন্য স্তম্ভিত হইয়া দাঁড়াইলাম। আমার চক্ষে জল আসিল। তারপর আমি ধীরে ধীরে যাইয়া বিছানায় শুইলাম। কেউ আমাকে লক্ষ্য করিল না। পরদিন যখন ঘুম ভাঙিল, দেখিলাম বিমাতা আসিয়াছেন। একসময় মানদার পিসি চলে গেলেন। মানদার বিমাতা খুব সুন্দরী ও লেখাপড়া জানতেন। তিনি মানদার থেকে মাত্র 1 বছরের বড় ছিলেন। মানদার বাবাও ক্রমশ তার দিকে আর দেখছিলেন না, মানে তার পড়াশুনো, গান এসবের কথা জিজ্ঞেস করতেন না। আর পুরনো শিক্ষকের বদলে বাবা একজন নতুন শিক্ষককে আনালেন। প্রথম যেদিন তিনি পড়াইতে আসিলেন, সেই দিনই তাহার আকৃতি, প্রকৃতি ও পরিচ্ছদে আমি একটু আকৃষ্ট হইলাম। একসময় মাস্টারমশাই থেকে মুকুলদা হয়ে উঠলেন তিনি। বাবার সঙ্গে আগে মানদা চা খেতেন, আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে গেল। এখন মাস্টারমশাই মানে মুকুলদার সঙ্গেই চা খাওয়া হয়। এদিকে কোর্টের গরমের ছুটি হলো। বাবা বিমাতাকে নিয়ে পশ্চিমে বেড়াতে যাবেন। মানদার খুব ইচ্ছে হয়েছিল সঙ্গে যাবার, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেননি। বাবা চলে গেলেন। একদিন নন্দদা এসে মানদাকে বলল, একটা শিরিন ফারহাদ দেখতে যাবি, খুব ভালো নাটক। তখন মানদা, মুকুলদা আর নন্দদা মিনার্ভায় শিরিন ফারহাদ অপেরা দেখতে এলো। ফারহাদের অপূর্ব প্রেম ও শিরিনের আত্মবিসর্জন আমার হৃদয়কে উল্লসিত করিয়া তুলিল। আমি অনুভব করিলাম আমার বুকের মধ্যে যেন কোনো সুষুপ্ত পশুর ঘুম ভাঙিতেছে। মাস্টারমশাই প্রায়ই আমাদের সঙ্গে থিয়েটারে ও সিনেমায় যাইতেন। তিনি না গেলে আমার আমোদ উপভোগ সম্পূর্ণ হইত না, কারণ তিনি সমস্ত বিষয়টি পরিষ্কার রূপে বুঝাইয়া দিতেন। যেদিন বিল্বমঙ্গল, শঙ্করাচার্য কিংবা ধর্মমূলক অভিনয় হইত, সেদিন পিসিমাও সঙ্গে যাইতেন। বাবা তখনও বিদেশে। একবার মানদার খুব জ্বর হলো, তখন পিসিমা দেখাশোনা করতেন, আর মাস্টারমশাই মুকুলদাও খুব যত্ন করেছেন। তখন থেকেই লোকচক্ষুর আড়ালে মানদা আর মুকুলদার তুমি সম্বোধন চলত। এরম সময় এক দূর সম্পর্কের দাদা মানদাদের বাড়ি এলো, আর মানদার বাবা তাকে চাকরিতে ঢুকিয়ে দিলেন। আবার এই ছেলেটি আর মুকুলদা দুজনে আবার কলেজে একসঙ্গে পড়াশুনো করত। এমন সময় পিসিমা ও বাবার বন্ধুরা যখন বাবাকে বলতেন যে মেয়ের এবার বিয়ে দেওয়া দরকার, তখন বাবা বলতেন যে আগে ম্যাট্রিক পাস করুক, তারপরে বিয়ে হবে। উনি বলছেন, আমার যৌবনোদ্ভব হইয়াছিল। অভিভাবকের অসাবধানতায় ও অনুকূল পবনে যথাসময় আমার হৃদয়ের মধ্যে প্রবৃত্তির অনল জ্বলিয়া উঠিল, তাহা আমি বুঝিতে পারিলাম। বিবাহের জন্য মনে মনে আমার আকাঙ্ক্ষাও হইত। বেথুন স্কুলে মানদার সঙ্গে কমলা বলে একটি মেয়ে পড়তো। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল। কমলা মেয়েটি পরমা সুন্দরী ছিল এবং খুব গুণের ছিল। তারা একসঙ্গে নাটকও করেছে। কমলা বাগবাজারে তার মায়ের সঙ্গে আর তার ভাইয়ের সঙ্গে থাকতো। কমলার বাবা ওর কাজের জন্য প্রায় বিদেশে তাকে যেতে হতো। কমলার মা মানদাকে খুব ভালোবাসতেন
আর মানদার খুব ভালো লাগতো, কারণ সে তো মা বাবা সবাইরই ভালোবাসা থেকে বঞ্চিত ছিল। একসময় কমলার বাবা কাশিতে তার এক বন্ধুর মাধ্যমে একটি ছেলের সঙ্গে সম্বন্ধ করে কমলার বিয়ে দেন। আর কমলা তখন তৃতীয় শ্রেণীতে পড়ে। কমলার বর কমলাকে চিঠি লিখত। আমার আরো 2-3টি বিবাহিত বন্ধু ছিলেন, তাহাদের স্বামী প্রেমের ভিতরের রহস্য আমি জানিতাম। প্রথম প্রণয় সম্ভাষণ, বাসর রজনী যাপন, মান অভিমানের অভিনয়, পুরুষের ব্যবহার প্রভৃতি বিষয় লইয়া আমাদের মেয়ে মহলের নিত্য আলোচনা হইত। এই সকলের মধ্যে আমি আমার ছোট গল্পের প্লট কবিতার উপাদান পাইতাম। হঠাৎ একটা কাণ্ড ঘটল। কমলার বিবাহ বিচ্ছেদ হলো। কমলার শ্বশুর কিরূপে শুনিয়াছেন কমলার মাতা কমলার পিতার বিবাহিতা পত্নী নহে, রক্ষিতা মাত্র। সুতরাং জানিয়া শুনিয়া পতিতা নারী কন্যাকে তিনি পুত্রবধূ রূপে গৃহে রাখিতে পারেন না। তিনি লিখিয়া জানাইয়াছেন কমলাকে আর তিনি গ্রহণ করিবেন না, পুত্রের পুনর্বার বিবাহ দিবেন। তিনি আরো ভয় দেখাইয়াছেন যদি কমলা ভরণ পোষণের দাবি করে তবে আদালতে তিনি সমস্ত কলঙ্কের কথা প্রকাশ করিয়া দিবেন এবং প্রতারণার অভিযোগ করিয়া কমলার পিতার বিরুদ্ধে পাল্টা মোকদ্দমা আনিবেন। এই ব্যাপার উপলক্ষে কমলার স্বামী যে কয়েকখানা পত্র তাহার নিকট লিখিয়াছিলেন তাহা বড়ই করুণ। তিনি লিখেছেন, কমলাকে চিঠিতে লিখতেন যে তিনি কমলাকে খুব ভালোবাসেন এবং তিনি ধর্ম সাক্ষী করে কমলাকে বিয়ে করেছেন, আর তাই ধর্ম সাক্ষী করে তাকে পরিত্যাগ করতে হচ্ছে। রামচন্দ্র সীতাকে পরিত্যাগ করেছিলেন ধর্মের মুখ চেয়ে। আর এইসব চিঠির জবাব মানদা কমলাকে দিয়ে লেখাতো। মানদা নিজেই সেগুলো কমলাকে বলতেন লেখার জন্য। চিঠি: তুমি যাহা সিদ্ধান্ত করেছ তাহা অটল থাকুক। তোমার পিতৃভক্তি যেন বিচলিত না হয়। তুমি ভারতের আদর্শ গৌরব দেখিয়ে যে দৃষ্টান্ত দিয়েছ তাহার শেষ চিত্র তোমার চোখে পড়েনি। পরশুরামের প্রায়শ্চিত্ত, ভীষ্মের সরসজ্জা, রামচন্দ্রের বিলাপ তুমি ভুলে গিয়েছ। পিতৃভক্ত মাতৃঘাতী কুঠার হস্তমুক্ত করবার জন্য পরশুরামকে দীর্ঘকাল তীর্থ ভ্রমণ করতে হয়েছিল। পিতৃভক্তি তাকে রক্ষা করতে পারেনি। প্রেমে প্রত্যাখ্যাতা অম্বার তপস্যা ভীষ্মের ক্ষত্র শক্তিকে নপুংসকের হস্তে পরাভূত করেছিল। পিতৃভক্তি তাহাকে রক্ষা করতে পারেনি। এ জগতে প্রত্যেক কর্মের ফল পৃথক পৃথক ও স্বাধীন। মানদার সৎমার সঙ্গে একজন তাকে দেখাশোনা করার জন্যে একজন মহিলা এসেছিল, তার নাম হরিমতি। মানদার স্বভাব, তাকে হরিমতি একদম পছন্দ করতো না। তো সে মানদার নামে নানান কথা, কখনো তার সৎমাকে, কখনো তার বাবাকে গিয়ে বলতো, কিন্তু তারা কোনো এগুলো নিয়ে গা করতেন না। মানদা যেরকম নিজের সেরকমই থাকতেন। মানদার বাবা মানদার জন্য একটা টেনিস কোর্ট করে দিয়েছিলেন। সেখানে মানদা, মুকুলদা, রমেশদা, আরো কমলা, আরো বন্ধু বান্ধবদের সঙ্গে সেখানে টেনিস খেলতো। হরিমতির এসব জিনিস একদম পছন্দ ছিল না। তারপরে কেউ শাসন করছে না দেখে সে নিজেই তখন উল্টে তাকে শাসন করতে গেল। এর ফলে মানদার জেদ আরো বেড়ে গেল। আমার জেদ বাড়িয়া উঠিল। মুকুল দাদা আমাকে একদিন কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, প্রেমের পথে যতই বাধাবিঘ্ন আসে ততই উহা প্রবল হয়। ইহার প্রমাণ আমি আমার হৃদয়ের মধ্যে পাইতে লাগিলাম। আমার প্রথম যৌবনের উদ্দাম আকাঙ্ক্ষা প্রাণের মধ্যে জাগিয়া উঠিবার সঙ্গে সঙ্গে সম্মুখে দেখিলাম দুইটি যুবক, মুকুল ও রমেশ। প্রকৃতির নিয়মে ইহাদের দিকে প্রবৃত্তির প্রবাহ প্রবল বেগে ছুটিল। আমাকে টানিয়া রাখিবার জন্য শাসন, মাতৃস্নেহ, আদর যত্ন ছিল না।
আজ মনে হয় আমার মা বাঁচিয়া থাকিলে হয়তো এই পথে আসিতাম না। আমার বাবা যদি একদিনও একটু আদর করে আমার দিকে মুখ তুলিয়া চাহিতেন অথবা শাসন করিতেন, তবে বোধহয় এ জীবনের গতি ফিরিয়া যাইত। মুকুলদা একটু ভীরু স্বভাব, রমেশদা ছিল সাহসী ও বেপরোয়া। একদিন দুপুরবেলা বাবা বৈঠকখানা ঘরে বসিয়া পড়িতেছিলেন। আমার স্কুল ছুটি, অফিসও বন্ধ। রমেশদা আসিয়া বাবাকে জিজ্ঞাসা করিলেন, কাকাবাবু মানি কোথা? বাবা বলিলেন, উপরে আছে। কেন? রমেশদা বলিলেন, আজ আমরা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাব, মানি যদি যায় তবে কাকিমাকে শুদ্ধ নিয়ে যাব। বাবা বলিলেন, যাও জিজ্ঞেস করে এসো। রমেশদা একেবারে আমার শোবার ঘরে আসিয়া উপস্থিত হইলেন। আমি অর্ধ শয়ান অবস্থায় গীত গোবিন্দের একটা কবিতা পড়িতেছিলাম। তিনি পালঙ্কের উপর আমার পাশে বসিয়া জিজ্ঞাসা করিলেন, মানি আজ বোটানিক্যাল গার্ডেনে যাবে? চলো। আমি বলিলাম, না রমেশদা, আজ শরীরটা ভালো নয়। রমেশদা আমার কপালে হাত দিয়া কইলেন, কই, কিছুই তো নয়, দেখি হাত। তিনি আমার বাম হাত খানি টানিয়া নাড়ি টিপিয়া বলিলেন, কিছু না, তোমার সব চালাকি। তিনি আমার আঙুলের ফাঁকে ফাঁকে তাহার আঙুলগুলি প্রবেশ করাইয়া পাঞ্জা ধরার মতো আমার হাত টিপিতে লাগিলেন। আমার সমস্ত দেহে বিদ্যুৎ তরঙ্গের মতো এক অপূর্ব পুলকের সঞ্চার হইতেছিল। আমি কাত হইয়া ফিরিয়া শুইলাম। একটু মুচকি হাসিয়া বলিলাম, নাড়ি টিপিয়ার কপালে হাত দিয়াই বুঝি সব ব্যারাম ধরা যায়? রমেশদা এই পরিহাসের অর্থ বুঝিয়া বলিলেন, তবে আমাকে বিনা স্টেথিস্কোপই পরীক্ষা করতে হয়? আমি অস্ফুট স্বরে কহিলাম, ও কি ভাই? কিছুক্ষণ পরে রমেশদা বাহির হইয়া গেলেন। হিংস্র ব্যাঘ্র যেমন রক্তের স্বাদে উন্মত্ত হয়, আমিও তেমনি হইলাম। আমার মনে কিছুমাত্র ভয় বা অনুতাপ আসিল না, বরং আশঙ্কা ও সংকোচ কাটিয়া গেল। বুঝিলাম, ইচ্ছা থাকিলে সুযোগের অভাব হয় না। মুকুলদা কমলার প্রতি আসক্ত হয়ে বিয়ে করতে চাইলেন। রমেশদা এদিকে মানদাকে নিয়ে অন্য কোথাও যেতে চাইলেন। উনি যখন শুনলেন যে মানদার থেকে থেকে বমি হচ্ছে, উনি তখন বললেন যে ওর 4 মাসের ছুটি নেওয়া আছে, তাহলে ওকে নিয়ে একটু পশ্চিমে চলে যাবেন। মুকুলদা ওদের দুজনের সম্পর্কের কথা জানতেন, আর দুজনে যখন কলকাতা থেকে দিল্লি চলে যাচ্ছেন সেই কথাও উনি জানতেন। মানদা লিখছেন, আমি ঘর ছাড়িলাম কেন? এই প্রশ্নের উত্তর খুব স্পষ্টভাবেই দিই। প্রবৃত্তির উত্তেজনায় মহাচ্ছন্ন ও হিতাহিত জ্ঞানশূন্য হইয়া আমি গৃহ পরিত্যাগ করিয়াছি। শরীর ধর্মের স্বাভাবিক নিয়ম অনুসারে যে বয়সে আমাদের যৌবন চাঞ্চল্য দেখা দেয়, তখন বিবাহ সংস্কারের দ্বারা তাহাকে সংযত করিবার ব্যবস্থা সমাজে আছে। বালক বালিকাদিগকে সুশিক্ষায় নিরত এবং সর্বদা সৎসঙ্গে রাখিলে এই যৌবন চাঞ্চল্য অল্প বয়সে আসিতে পারে না। কিন্তু আমাদের সমাজে বর্তমান সময়ে সুশিক্ষা ও সৎসঙ্গেরই অভাব। আমি সুশিক্ষা ও সৎসঙ্গ কিছুই পাই নাই। আমি যখন গৃহত্যাগ করি তখন আমার বয়স 15 বৎসর। এই বয়সে যদি আমি আমাকে নিঃসহায় ও বুদ্ধিহীনা মনে করিতাম, যদি ভাবিতাম যে আমি তো সংসারের কিছুই জানি না, যদি আমার পদে পদে ভয় হইতো, তবে আমি কখনোই এমনভাবে বাহির হইতাম না। রমেশদার সঙ্গে মানদা অনেক জায়গায় ঘুরতে লাগলেন, দিল্লি, লাহোর, রাজস্থান, শ্রীনগর, বোম্বাই। মানদা তো স্কুলে খানিকটা ইংলিশ শিখেছিলেন, আর রমেশদা আর মুকুলদা তাদের কাছে ইংরেজিটা আরো ভালো হয়ে উঠেছিল তাদের কাছে পড়ে। আর ইতিমধ্যে মুকুলদা চিঠি লিখলেন বাড়ি থেকে যে বাবা রমেশদাকে সন্দেহ করছেন মানদার চলে যাওয়ার ব্যাপারে, কিন্তু উনি পুলিশে কোনো খবর দেননি। আর মানদা এতটাই রমেশদার প্রেমে মুদ যে ছোট মেয়ে তো, সে যে এত টাকা কোথা থেকে পেল, এত ঘুরছে,
তার মনে এসব খটকা কিছুই লাগেনি। তিনি খুব খুশি হয়ে রমেশ তার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হোটেলে আমরা সাহেবি স্টাইলে থাকিতাম। আমি পার্সি মেয়েদের ধরনে কাপড় পরিতাম। সকলের সঙ্গে মেলামেশা করিতে আমার ইংরেজি কথা বিশেষ সহায় হইয়াছিল। বিদেশের খাওয়া দাওয়া চালচলন আমি অল্প সময়ের মধ্যেই শিখিয়া লইলাম। প্রথম প্রথম আমি এসব লইয়া অত্যন্ত বিব্রত হইয়া পড়িয়াছিলাম। রমেশ তা আমাকে বললেন, হ্যাঁ রে মানু, তোরা বাংলাদেশের মেয়ে যদি পাঞ্জাবে এসে মনে করিস ওরে বাবা এ কোথায় এলাম, বোম্বাইয়ের লোক যদি বাংলায় গিয়ে খাওয়া দাওয়া চলাফেরা নিয়ে মুশকিলে পড়ে, মাদ্রাজিরা যদি অযোধ্যাকে ভাবে বিদেশ, তবে বল দেখি সমগ্র ভারতে জাতীয়তা গড়ে উঠবে কি করে? রমেশ দার সঙ্গে মানুদা দিব্যি আনন্দে আছে, ঘুরছে। তারা যখন পশ্চিমে দুজনে মিলে এলেন তখন মানুদা খুব খুশি, কারণ বাবার সঙ্গে পশ্চিমে যেতে চেয়েছিলেন তখন, মানে ইচ্ছে ছিল কিন্তু বাবা নিয়ে যাননি। এরকম ঘুরতে ঘুরতে একসময় তারা কাশিতে আসেন। কাশিতে এসে মানুদা একটু ভয় পেয়ে গেলেন। আমি একদিন রমেশ দাকে বলিলাম, চলো এখান থেকে যাই, চারদিকে বাঙালি, ফস করে কবে চেনা পরিচিত কেউ দেখে ফেলবে, তখনই মুশকিল। রমেশ দা ইজি চেয়ারে লম্বা হাতলের উপর পা তুলিয়া নিশ্চিন্ত মনে চুরুট টানিতে টানিতে বলিলেন, তোদের মেয়েলি বুদ্ধি নিয়ে কি সরমারাম কাজ করে? জানিস এই কাশিতে যত বাঙালি আছে তার অধিকাংশই তোর রমেশদার দলের। কেহ বা কারো ঘরের বউ বের করে এনেছেন, কেউ বা বিধবা পোয়াতি খালাস করতে এসেছেন, কেহ আপন রক্ষিতা নারীর হাওয়া বদলাচ্ছেন, আবার এমন কেউ আছেন যাহারা নিজের আত্মীয় দ্বারা পাপ ব্যবসায় করাচ্ছেন। বাঙালির কলঙ্কের এই তিনটি স্থান, নবদ্বীপ, কাশী ও বৃন্দাবন। ভয় করছিস কাকে? কে কাকে নিন্দা করবে? এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। রমেশ দার সঙ্গে ঘুরতে ঘুরতে এক সময় মানদারা মথুরা এলেন। মথুরায় এসে রমেশ দা মাথা কামিয়ে, গোঁপ কামিয়ে, কপালে চন্দনের তিলক লাগিয়ে ঘুরতে লাগলেন। এটা দেখে মানদার একটু সন্দেহ হলো। উনি বুঝলেন যে কোনো কারণে রমেশ দা ছদ্মবেশ নিয়েছেন। ইতিমধ্যে কমলার একটা চিঠি এলো। কমলার চিঠিতে উনি জেনে গেলেন যে রমেশ দার 4 মাসের অফিস থেকে ছুটি নেওয়ার খবরটা বাজে, কারণ তিনি অফিসের টাকা 3000 টাকা চুরি করে পালিয়ে এসেছেন। একদিন এরকম রমেশ দা খুব মদ খেয়ে বাড়িতে ফিরেছে। তো মানুদা তাকে সোজাসুজি জিজ্ঞেস করলেন যে 3000 টাকা তো তিনি নিয়ে এসেছিলেন, আর এটা যে তার চুরি করার কথা সেটা মানুদা বলে ফেললেন। এটা শোনার পর থেকেই রমেশ দার মানদার প্রতি প্রচণ্ড অত্যাচার বেড়ে গেল। সে কোথায় গেল তাদের ভালোবাসা সবকিছু। মানদা দুঃখ করে লিখছেন, আমাদের প্রণয়ের নির্মল আকাশে মেঘের সঞ্চার হইল, বিশ্বাসের স্থলে সন্দেহ আসিল। রমেশ দাকে এক নূতন চক্ষে আমি দেখিতে লাগিলাম। তাহার চরিত্রের নানা দিক আমার সম্মুখে পরিস্ফুট হইয়া উঠিল। লম্পট, চোর, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, মাতাল, টাকা পয়সা সব শেষ। মথুরায় নিজের দামি পোশাক, যেটুকু গয়না ছিল সব বিক্রি করে তারা কোনো মতে থাকছেন, আর কোনো রকম ভালো হোটেলে নয়, খুব সাধারণভাবে তারা ছিলেন। একদিন রমেশ দা এসে মানদাকে বললেন যে তিনি একটা প্রফেসরের কাজ পেয়েছেন, কিন্তু সেখানে যাবার জন্যে ওর কোনো ভালো স্যুট নেই, তাই জন্যে মানদা যদি কিছু টাকা দেন। মানদার তখন সহায় বলতে কেবল 1 ছড়া হার, যেটা তিনি লুকিয়ে রেখেছিলেন, ও সৎমা ওকে দিয়েছিলেন,
সেই হারটি বার করে উনি রমেশদার হাতে তুলে দেন। হার বিক্রি হলো, টাকাও এলো, রমেশদার স্যুট কিন্তু এলো না। সেই টাকাটা রমেশদার মদে চলে গেল। এরকম একদিন ঝুলন পূর্ণিমার দিন তিনি বাড়ির যে লোকটি কাজ করত তার সঙ্গে মন্দিরে দর্শন করতে গেলেন। ঘুরে এসে দেখেন রমেশদা নেই। একটা চিঠি লিখে গেছেন যে আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না, আমি চললাম। আমি আজ 3000 টাকা যদি অফিসে ফেরত দিয়ে দিই আমি চাকরি পেয়ে যাব। আমি যদি 2-4টে মেয়েও আমি নিয়ে ঘুরি আমার কিছু হবে না। আর মদ খাওয়া সে তো বড় লোকের লক্ষণ, কিন্তু তোমার আর উদ্ধার নেই। এরপরেই শুরু হলো মানদার জীবন যুদ্ধ। তিনি বৃন্দাবনে একজন মহান্তের আশ্রয়ে গেলেন। মহান্ত তার কথা শুনে তার বাবাকে চিঠি লিখলেন, কিন্তু মানদার বাবা অস্বীকার করলেন মেয়েকে ফেরত নিতে। সেখান থেকে মানদা এক নারী আশ্রম, কলকাতায় মহান্তই ব্যবস্থা করে দিয়েছিলেন, কলকাতায় এক নারী উদ্ধার আশ্রমে তার জায়গা হলো। এই নারী উদ্ধার আশ্রমে মানদার আরো 2টি মেয়ের সঙ্গে আলাপ হলো, রাজবালা ও কালিদাসী। কিন্তু এই আশ্রমেও তারা দেখলেন যে বিপদ, কারণ এই আশ্রমের যারা কর্তা ব্যক্তি ছিলেন তারাও এদের সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত হতে চাইতেন। তখন ওরা 3 জনে, মানদা, রাজবালা ও কালিদাসী, এরা 3 জন ব্রাহ্ম সমাজের কাছে আশ্রয় নিতে এলেন। কিন্তু সেখানেও ব্রাহ্ম সমাজে ওরা আশ্রয় পেলেন না। তখন তারা কোথায় যাবেন? তখন রাজবালার চেনা একজন পতিতা রানীমাসি, তার কাছে ওরা গেলেন থাকবার জন্যে। সেই রানীমাসির কাছেই কয়েকদিন থাকলেন মানদা, এবং সেখানেই রানীমাসি তাকে পতিতাবৃত্তি করার জন্যে বুদ্ধি দেন। সেই চতুরা নারীর সঙ্গে আমি তর্কে পারিলাম না। সে যে সকল যুক্তি দেখাইল তাহার সার মর্ম এই, বেশ্যারা স্বাধীন, ভগবান তাহাদিগকে রূপ দিয়াছেন, পুরুষকে ভুলাইবার কৌশল দিয়াছেন কিসের জন্য? তাহার দ্বারা জীবিকা উপার্জন করিতে। উকিল তাহার বুদ্ধি বিক্রয় করে, পণ্ডিত তাহার বিদ্যা বিক্রয় করে, এমনকি দীক্ষাগুরু ও মন্ত্র বিক্রয় করেন, তবে রূপবতী কেন দেহ বিক্রয় করিবে না? বিপদ ভয় সকল ব্যবসায়ী আছে। দেশের বড় বড় লোক সমস্ত বেশ্যাদের পায় বাঁধা। ধনী লোকদের টাকা বেশ্যাদের ঘরে উড়িয়া আসিয়া পড়ে, তাহাদের একটা কটাক্ষের মূল্য সহস্র টাকা। কুসঙ্গে কিরূপ অধঃপতন হয় আর একদিক দিয়া তাহা দেখিতে পাইলাম। আমার স্কুলে পড়া বিদ্যা সমস্ত ভুলিয়া যাইবার গতিক হইল। মুকুলদার কাছে কত নূতন বিষয় শিখিয়াছিলাম, সাহিত্য, ইতিহাস প্রভৃতি এখন সব চাপা পড়িয়া গেল। আমি যাহাদের সঙ্গে ছিলাম তাহারা কেউ লেখাপড়ার চর্চা করিত না, কেবল কার কয়টা লোক জুটিয়াছে, কার প্রণয়ীর সঙ্গে কি আলাপ হইল, আর যত সব অশ্লীল ব্যাপার, ইহাই ছিল প্রধান আলোচনার বিষয়। তারপর নিজেদের রান্না ও ঘরের কাজ সমস্ত করিতে হইত। আমরা লজ্জায় বাজারে যাইতাম না। মানদা তার পতিতাবৃত্তির আক্ষেপ করেছেন, আর এই নতুন জীবিকা অর্জন করার জন্যে তার কি প্রশিক্ষণ হয়েছিল তার কথাও বলছেন। আমার যে বিদ্যা ছিল তাহাতে আমি কাহারও বাড়িতে ছোট ছেলে মেয়েদের পড়াইতে পারিতাম, টেলিফোন অফিসে কাজ করিতে পারিতাম, নার্সের কাজ করিতে, গান শিখাইতে পারিতাম, কিন্তু এই সকল সৎ পথে অর্থ উপার্জন করিবার প্রবৃত্তি এবং সুযোগ কেহ আমাকে দেয় নাই।
কেবল রূপ যৌবনের পসরা লইয়া বাজারে ঘুরিবার দুর্মতি রানীমাসি আমার হৃদয় জাগাইয়া দিতে লাগিল। আমি বলিলাম, রানীমাসি, আমার দেহকান্তি মলিন হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ ক্ষীণ বিশুষ্ক, মাথার চুলের আর সে পূর্বের শোভা নাই। আমার দ্বারা এই পথে আর কি উপার্জন হবে? রানীমাসি আমাকে বুঝাইল, পতিতার রূপই প্রধান সম্পত্তি নহে, লম্পটেরা রূপ দেখিয়া মোহিত হয় না, দেখবে অতি কুরূপা বেশ্যা সুন্দরীদের অপেক্ষা অধিক অর্থ উপার্জন করছে। এই জন্যেই বলে, যার সঙ্গে যার মজে মন। পুরুষগুলি যখন সন্ধ্যাবেলা বেশ্যাপল্লীতে ঘুরে বেড়ায়, তখন কন্দর্প ঠাকুর তাদের চোখে ধাঁধা লাগিয়ে দেন। রানীমাসি আমাকে কতকগুলি কৌশল শিখাইল। কাপড় পরিবার ফ্যাশন, দাঁড়াইবার ভঙ্গি, কথা বলিবার কায়দা, চলিবার রীতি, এসব কিরূপ হইলে লোক আকৃষ্ট হয় সে তাহা দেখাইয়া দিল। মনে দারুণ দুঃখ অপ্রীতির কারণ থাকিলেও আগন্তুক পুরুষের সঙ্গে হাসিয়া কথা বলিতে হইবে, এমন ভালোবাসা দেখাইবে তাহা যে কপট তাহা কেহ যেন ধরিতে না পারে। প্রণয়ী মদ্যপানাসক্ত হইলে তাহার মন রক্ষার জন্য কিরূপে মদের গ্লাস ঠোঁটের কাছে ধরিয়া মদ্যপানের ভান করিতে হয় তাহা দেখাইয়া দিলেন। লম্পটদের মধ্যে যে ব্যক্তি যে প্রকারের আমোদ চায় তাহাকে তাহাই দিতে হয়। এই প্রকার প্রতারণা শিক্ষা করিতে করিতে আমার বোধ হইল যেন আমার হৃদয়ের মধ্যে আর একটি নূতন মানদা সৃষ্টি হইয়াছে। মানদা কিছুই বুঝতে পারছিলেন না যে একজন পতিতার এত অর্থ কিভাবে রোজগার হয়। তখন তিনি রাজবালাকে জিজ্ঞেস করলেন, আর রাজবালা তাকে বলছেন, নানা প্রকার লোক বেশ্যালয়ে আসে। যারা ধনী জমিদারের ছেলে তারা বন্ধু বান্ধব লইয়া প্রকাশে পেশাদের নিকটে যায়। লোক লজ্জা ভয় ইহাদের নাই। ইহারা মদ্য, গান বাজনা প্রভৃতি আমোদ প্রমোদে লিপ্ত হয়। ছোটখাটো খোলা ঘরে ইহাদের পদার্পণ হয় না। রামবাগান সোনাগাছি তাহাদের প্রধান তীর্থক্ষেত্র। আর একদল লম্পট আছে যাহারা সমাজে নিন্দার ভয় করে, যাহারা উচ্চপদস্থ ব্যক্তি বলিয়া সম্মানিত, তাহারা একাকী গোপনে বেশ্যাগৃহে আসে। কেবলমাত্র প্রবৃত্তির তাড়নাই ইহাদের আসিবার কারণ। গান বাজনা বা অন্য কোনো আমোদ প্রমোদে ইহারা চাহে না। লুকাইয়া লুকাইয়া ইহারা আসিয়া চলিয়া যায়। এদিকে লোক সমাজেও নিজের মান মর্যাদা ও সুনাম রক্ষা করে। কবি, সাহিত্যিক, সমাজ সংস্কারক, নামজাদা উকিল, স্কুলের মাস্টার, কলেজে প্রফেসর, রাজনীতিক নেতা, উপনেতা, গভর্নমেন্ট অফিসের বড় কর্মচারী, ব্রাহ্ম, মহামহোপাধ্যায়, পণ্ডিত, বিদ্যাভূষণ, তর্কবাগীশ প্রভৃতি উপাধিধারী অধ্যাপক, পুরোহিত, মহান্ত, গুরুগিরি, ব্যবসায়ী, সকল লোক এই শ্রেণীর। আমার ঘরে একজন হাইকোর্টের উকিল আসেন। তিনি অতি উচ্চবংশীয় ব্রাহ্মণ সন্তান। উহার নাম শ্রী। বয়স একটু বেশি। তিনি আমাকে অনেক টাকা দেন। আমি সেই বাবুকে একদিন ঠাট্টা করে বলেছিলাম, তুমি হাইকোর্টের উচ্চ আসনে প্রতিষ্ঠিত হবে। আমার সেই কথা ফলে গেছে। তিনি সত্য সত্যই হাইকোর্টে উচ্চ আসনে প্রতিষ্ঠিত হন। তিনি খুশি হয়ে আমায় এইসব জিনিসপত্র কিনে দিয়েছেন। আমার এই দামি আংটিটাই তাহারই উপহার। অনেক বিখ্যাত লোকের কথা মানদা লিখেছেন যাদের সংস্পর্শে উনি এসেছিলেন। যেমন একবার সাইক্লোন ফান্ডের জন্যে তারা অর্থ সংগ্রহ করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে যান। তিনি বলছেন যে যখন তারা দেশবন্ধুর কাছে টাকাটা দিলেন তখন তার চোখে আনন্দাশ্রু এবং তিনি তাদের মাথায় স্পর্শ করে তাদের আশীর্বাদ করলেন। তাইতে মানদা লিখছেন যে বোঝা যায় যে তিনি সত্যি দেশবন্ধু। মানদা তার জীবিকা পতিতাবৃত্তি করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। যেমন তিনি প্রবাসী, ভারতবর্ষ ইত্যাদি এসব পত্রিকাগুলো পড়তেন। একসময় তিনি আবার রাজনীতির সঙ্গেও জড়িয়ে পড়েন।
অসহযোগ আন্দোলনের মধ্যে তিনি কিছুদিন তার সঙ্গে তার মধ্যে থাকেন, সেখানে কাজ করেন এবং সেখানে যুক্ত থাকতে থাকতেই তিনি বলছেন যে যারা সেখানে যারা অসহযোগ আন্দোলনের মধ্যে জড়িত ছিলেন, এরকম অল্প বয়সী ছেলে মেয়েরা, তাদের মধ্যে তিনি অবৈধ প্রণয় দেখেছেন এবং তিনি বলছেন যে এই সমস্ত নীতিহীনতা দেখে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং তিনি এটা মানদার বক্তব্য, তার ধারণা যে তিনি এতটাই শোকাহত ছিলেন যে তিনি এর কারণেই তার মৃত্যু হয় এবং মানদা এই অবৈধ প্রণয়কে এবং তার নিজেকে প্রচণ্ড দোষী মনে করেছিলেন। এরকম একবার তারা মানে সমস্ত পতিতারা রাস্তায় গেরুয়া পরে অর্থ সাহায্যের জন্য, একটি বন্যা ত্রাণের জন্য সবাই বেরিয়ে পড়েছিলেন মানুষের কাছে অর্থ সাহায্যের জন্য এবং তিনি বলছেন যে এত লোক রাস্তায় এসেছিল এবং তাদের সাহায্য করেছে, এটা কোনো বন্যা ত্রাণকে দেবার জন্য নয়, এটা কেবলমাত্র তাদের রূপ দেখার জন্য। আর আরেকটা অবিশ্বাস্য কথা তিনি লিখেছেন যে কিরকম উনি নিজে তো সম্ভ্রান্ত ঘরের মহিলা ছিলেন এবং কলকাতার বিশিষ্ট কিছু লোকজনদের যে পরিবার, সেই পরিবারের থেকেও লোকজন কিন্তু মহিলারা কিন্তু পতিতাবৃত্তি করতে চলে এসেছিলেন। যেমন উনি বলছেন যে জোড়াসাঁকোর এক নামকরা পরিবারের থেকে 2 বোন পতিতাবৃত্তিতে এসেছিলেন, তেমনি এক নামকরা ব্যারিস্টারের মেয়ে, তিনিও এই পতিতাবৃত্তির সঙ্গে জুড়ে গিয়েছিলেন। মানদাকে মদ বা সিগারেট কেউ ধরাতে পারেনি, ওর গ্রাহকরা অনেকে চেষ্টা করেছিল অনেকবার, কিন্তু তিনি সেটা ধরেননি। একসময় সোনাগাছিতে তার রোজগার খুব কমে এলো, তখন তিনি আর তার 2 বন্ধু, একজন ব্যারিস্টার ও একজন উকিল, তারা সবাই মিলে প্ল্যান করলেন যে এবারে অন্য কিছু করতে হবে। তখন ওরা ওকে বললেন যে সোনাগাছি ছেড়ে এবার তুমি ভবানীপুরে গিয়ে থাকো, এখানে থেকে তুমি তোমার জীবিকা অর্জন করো। তখন প্ল্যান মতন তাই হলো। মানদা সোনাগাছি ছেড়ে ভবানীপুরে ওই ব্যারিস্টারের বাড়িতে, মিস মুখার্জি বলে এখন তার পরিচয়, তিনি এখন নতুন গ্রাহকের সন্ধানে, আর তিনি জানেন যে এবারে তাকে আয় করতে হবে, কারণ এখন এমনিতেই তার আয় বেশি নয়, আর তার উপর এই 2 জন দালাল তার সঙ্গে সব ভাগাভাগি হয়ে যাচ্ছে। বড় লোকের পকেটে হাত দিতে না পারিলে আমার ও দালাল দয়ের কি করিয়া পোষাইবে। একদিন ব্যারিস্টার সাহেবকে বলিলাম, দেখো একটা কাজ করো, এই কলিকাতা শহরের বড় ব্যবসায়ী, বড় চাকুরে, ডেপুটি, মুন্সেফ, জমিদার, উকিল, ব্যারিস্টার, স্কুলের শিক্ষক, প্রফেসর, দেশকর্মী, সংস্কারক, এদের মধ্যে যাদের পকেটে বেশ টাকা আছে, তাদের প্রত্যেক শ্রেণী হইতে 5 জন করে নিমন্ত্রণ করে একটা ভালো পার্টির বন্দোবস্ত করো দেখি। যেরকম ভাবা সেরকমই কাজ। গার্ডেন পার্টি হতো, সেইখানে মানদা গান গাইতেন, সেখানেও অনেক কিছু ওর দেখে খুব খারাপ লেগেছিল। কিরকম কুলবধূদের সেখানে নিয়ে আসা হয় জোর করে এবং
তার সঙ্গে দুর্ব্যবহার করে ছেড়ে দেওয়া হয়, সেগুলো তার ভালো লাগছিল না। এক সময় তার যা মনে হতে লাগলো সেটা পড়ছি আমি নিজে পতিতা, তার উপর আবার সাজিয়াছি ভদ্রঘরের কুমারী। এই প্রকার জুয়াছুরি আর ভালো লাগিতেছে না। আমার হাতে হাজার কয়েক টাকা জমিয়াছে, এই হীন পাপবৃত্তি আর করিব না কল্পনা করিতেছিলাম। কিন্তু আমার দালাল দুইজন ইহাতে অসুখী হন দেখিয়া অনেকটা ইচ্ছার বিরুদ্ধে লিপ্ত আছি। দেহ বিক্রয় করিবার জন্য বারবার আমায় প্রলুব্ধ করিয়াছিল রানী মাসি, সেজন্য তাকে ততটা দোষ দেওয়া হয়তো চলে না, কারণ উহাই ছিল তার ব্যবসা। কিন্তু আমার এই দালালদ্বয়, যাহারা ভদ্রলোককে ছেলে বলিয়া পরিচিত এবং উচ্চশিক্ষায় ডিগ্রিও যাদের আছে, তাদের এই প্রকারের প্রবৃত্তির বিষয় যখন ভাবিতাম, তখন মনে হইতো, হায়, এ জগতের কি কল্যাণ আছে যে জাতির মধ্যে উচ্চশিক্ষিত ভদ্রলোকের ছেলে বেশ্যার দালালি করে। দালালি করে কেন? বেশ্যাকে বেশ্যাবৃত্তি পরিত্যাগ করিতে দেখিলে তাহাকে ওই পাপ বৃত্তি করিতে প্রলুব্ধ করে, তাহারও ভদ্র এবং শিক্ষিত। আমি দেখিয়াছি বারবনিতার সমাজে কেহ এই বৃত্তি পরিত্যাগ করিতে চাহিলে অনেক পতিতা এ সাহায্যই করিয়া থাকে, কিন্তু ভদ্র নামধারী লোকের একই প্রবৃত্তি। সেই দিন হইতে আমি প্রতিজ্ঞা করিলাম, এ পাপ ব্যবসায় আর করিব না। রিপু জয় করিতে পারি নাই বটে, চেষ্টা করিব। আমি এখন পাপ ব্যবসা পরিত্যাগ করিয়াছি। আমার যে টাকা আছে তাহার দ্বারা আমার জীবনের অবশিষ্ট সময় চলিতে পারে। কবে মরিব ঠিক নাই। হয়তো আমার ধন আমার নিজ কার্যে ব্যয় না হইতেও পারে। দালালদ্বয় একটা উইল করিতে বলিলেন। আমি তাহাদের প্রস্তাবে স্বীকৃত হইয়া একটা খসড়া প্রস্তুত করিতে বলিলাম। খসড়া পড়িয়া দেখিলাম, আমার মৃত্যুর পর তাহারা আমার ত্যায্য সম্পত্তির উত্তরাধিকারী, এই প্রকার লিখিয়াছেন। আমি বলিলাম, তাহা হইতে পারে না। আমার মৃত্যুর পর পতিত অন্তর্জাতির সেবায় আমার ত্যায্য সম্পত্তি ব্যয় করিতে হইবে। পতিতার ত্যায্য সম্পত্তি গভর্নমেন্ট নিয়ে যান, তাহাতে পতিতার ইচ্ছানুরূপ কোনো কার্যই হয় না। এজন্য কলিকাতার কয়েকটি পতিতা মৃত্যুর পূর্বে হিন্দু ধর্মের যাহারা সংস্কারক, এমন প্রতিষ্ঠানে দান করিয়া গিয়াছেন। আমিও তাহাই করিব স্থির করিয়াছি। হিন্দু সভা এবং হিন্দু মিশন এই সকল কার্যে বিশেষ অগ্রণী। 19 শতকের মাঝামাঝি 1850-55 নাগাদ একটি অফিসিয়াল রিপোর্টে দেখা যায় যে 12,000 পতিতাদের মধ্যে 10,000ই হিন্দু ঘরের থেকে, হয় তারা বিধবা, না হলে কুলীন ব্রাহ্মণ কন্যা। 1851 সংবাদ ভাস্কর 27 জন পতিতাদের একটা ইন্টারভিউ নিয়ে লেখা বার করে। তার মধ্যে দেখা যায় কি কি কারণে মেয়েরা বাড়ি ছেড়ে এসে পতিতাবৃত্তি করছে। তার মধ্যে দেখা যায় যে এরকম অনেক ব্রাহ্মণ কন্যা আছে যাদের বিয়ে হয়নি, তারা এসেছে। এরকম অনেক কায়স্থ কন্যা আছে যারা বৈধব্য সহ্য না করতে পারে, বিধবা হয়ে গিয়েছিলেন এবং সেই বৈধব্যের কঠোর নিয়ম সেগুলো সহ্য করতে না পেরে পতিতাপল্লীতে আশ্রয় নিয়েছিলেন। কেউ কেউ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে তারপর পতিতাপল্লীতে এসে পড়েছেন। আবার এরকমও কেউ ছিল যারা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে পতিতাপল্লীতে এসে তারা পতিতাবৃত্তি করছে। 1880-তে একটি রিপোর্টে দেখা যায় যে হিন্দু মুসলিম ছাড়াও কলকাতায় তখন ইউরোপীয় অনেক পতিতা ছিলেন, যেমন ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, এরকম বিভিন্ন জায়গা থেকে এসে তারা পতিতাবৃত্তি করেছেন। মানদা দেবী তার এই আত্মচরিতে
একটি ঘটনার কথা লিখেছেন। তিনি দেখেছেন যে একজন বয়স্কা পতিতা একজন বয়স্ক লোকের ছবিতে মালা দিচ্ছেন। তখন তিনি যখন জিজ্ঞেস করেন যে কেন তিনি তা করছেন এবং উনি কে, তখন ওই মহিলা যিনি পতিতা তিনি বলেন যে এর নাম শিবনাথ শাস্ত্রী, আর উনি যখন 7 বছর বয়স তখন উনি বিধবা হয়ে যান। উনি একটি ছুতোরের মেয়ে ছিলেন, আর তিনি ছোট থেকে শিবনাথ শাস্ত্রীকে দাদা বলতেন। শিবনাথ শাস্ত্রী তার পুনর্বিবাহ দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু যে কোনো কারণে হোক সে আর হয়নি। সেই মেয়েটি এসে এখন পতিতাপল্লীতে পতিতাবৃত্তি করছে। ব্রাহ্ম সমাজে একদিকে যেমন শিবনাথ শাস্ত্রীর মতন মানুষ যারা অনেক পতিতাকে উদ্ধার করেছিলেন, আরেকদিকে ছিলেন কেশব সেন, যিনি পতিতাদের থেকে একদম দূরে। হিন্দু ফেয়ার বলে একটা মেলা হতো, হস্তশিল্প মেলা, সেইখানে উনি বলে দিয়েছিলেন যে ওখানে যেন কোনো রকম কোনো পতিতা সেই মেলাতে আসতে না পারে। ভাবতে অবাক লাগে যে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এই পতিতাপল্লীতে আসা যাওয়া করতেন এবং এদের গ্রাহক ছিলেন, সেই সব গণ্যমান্য ব্যক্তি পতিতাদের বিরুদ্ধে কিরম আচরণ করতেন। কালীপ্রসন্ন সিংহ অনেক সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা আপিল করেছিলেন ব্রিটিশ সরকারের কাছে যে পতিতাপল্লী যেন শহরের থেকে একটু দূরে হয়, কারণ শহরে যেখানে গৃহস্থেরা থাকে সেখানে সমাজের ওপর ওদের কুপ্রভাব পড়ে। ভাবতে অবাক লাগে। মানদা দেবীর বইতেই এরম অনেক গণ্যমান্য ব্যক্তির পরিচয় উনি দিয়েছেন যারা এইসব পতিতাদের কাছে আসতেন, অথচ এই সব গণ্যমান্য ব্যক্তিরাই কিন্তু একদিকে যেমন পতিতাপল্লীতে আসতেন, অন্যদিকে সমাজের চোখে তারা ভালো হবার জন্যে পতিতাদের থেকে সমাজকে দূরে রাখার কথা বলতেন। আপনাদের 19 শতকের এই সিরিজ কেমন লাগছে আমাদের নিশ্চয়ই জানাবেন, আর যারা আগের পর্বগুলি দেখেননি বা নতুন দেখছেন তাদের জন্যে কয়েকটি লিংক দেয়া রইল। ভালো থাকবেন।